কি অবস্থা সবার? অনেকদিন পর ফিরে আসলাম। তো গত পর্ব শেষ করেছিলাম আমরা নুসা লেম্বুঙ্গানে। বলছিলাম যে ডিনার করেছিলাম ওয়ারুং লংটোতে, কিন্তু আমি ওইটার দীপা ওয়ারুংয়ে সরি, কিন্তু ওইটার ভিডিও আমি খুঁজে পাই নাই। তো ভেবেছিলাম নাই, কিন্তু দেখলাম যে পরবর্তীতে খুঁজে দেখলাম ভিডিও আছে। সো আপনাদের সুবিধার্থে দীপা ওয়ারুংয়ের পরিবেশ দেখায় দিচ্ছি। খাবারের দাম এবং মান নিয়ে গত পর্বেই কথা বলছি, সো ওইটা নিয়ে আর বললাম না। তো আজকের পর্ব যেটা হবে, মূলত আমরা নুসা লেম্বুঙ্গান থেকে বলেছিলাম যে আমরা লম্বকের দিকে চলে যাব। তো লম্বক আসলে ইন্দোনেশিয়ার টোটালি আরেকটা অংশ, এখান থেকে অনেক দূরে। সত্যি কথা বলতে গেলে ইন্দোনেশিয়া যারা ট্যুরে যায় এটাকে 4টা অংশে ভাগ করে। সবচেয়ে পপুলার হচ্ছে বালি, এবং বালির সাথে আছে নুসা লেম্বুঙ্গান, নুসা পেনিদা, নুসা চেনিঙ্গান, নুসা দুয়া। এরপরে আরেকটা অংশ হচ্ছে জাকার্তা, জাভা। এরপরে থার্ড যে অংশটা সেটা হচ্ছে লম্বক এবং গিলির 3টা আইল্যান্ড। আর চতুর্থ যে অংশটা সেটা হচ্ছে কোমোদো আইল্যান্ড। সো এই পুরাটা কভার করতে কয়েক মাস চলে যায়। তো আমি এবার যেহেতু সময় স্বল্পতা ছিল, তো এবার আমরা ঠিক করেছিলাম যে আমরা এবার গিলি পর্যন্ত যাব। তো লম্বকের মেইনল্যান্ডেও যাইতে পারি নাই। তো যাদের এক্সট্রা টাইম থাকবে বলবো লম্বকটাও ঘুরে দেখবেন। লম্বককে বলা হয় বালি 30 বছর পুরানা বালি। সো বালি 1980-1990-তে যেরকম ছিমছাম ছিল, লম্বক এখন সেরকম। ধারণা করা হচ্ছে আগামী 20 বছরের মধ্যে লম্বক ও বালির মতো অনেক কমার্শিয়াল হয়ে যাবে। তো আগে থেকে যেটা বলে রেখেছিলাম যে ফেরির টিকিট করে রাখতে হয়। তার আগে নিশ্চয়ই একটু আগেই দেখেছেন ব্রেকফাস্ট। এই হোটেলের ব্রেকফাস্ট আমার এই পুরো ট্রিপের বেস্ট ব্রেকফাস্ট ছিল। সো আমরা টিকিট যে কেটেছিলাম, এখানে টিকিটের সাথে অন্তর্ভুক্ত ছিল হোটেল থেকে ট্রান্সফার। সো হোটেল থেকে আপনার যেখান থেকে বোট ছাড়ে সেই ফেরি পর্যন্ত ডিরেক্ট বোট থাকবে, ডিরেক্ট ট্রান্সপোর্ট থাকবে। অ্যান্ড আমি সাজেস্ট করব যে কোনো, যেটা গত পর্বেও বলেছি, কোনো এজেন্ট বা হোটেলের থ্রু না কেটে ডিরেক্ট টিকিট কাউন্টার থেকে কাটতে। তো নুসা লেম্বুঙ্গান থেকে আপনি যদি গিলি যেতে চান, এখান থেকে মাত্র 2টা ফেরি অপারেট করে। একটা হচ্ছে একাজায়া আর একটা হচ্ছে সেমায়া ওয়ান। একাজায়া এই পুরা ইন্দোনেশিয়ার বেস্ট ফেরি সার্ভিস, কিন্তু বেস্ট ফেরি সার্ভিস হওয়ার কারণে সেটা অনেক বড় এবং এটার প্রাইস অনেক বেশি। নুসা লেম্বুঙ্গান থেকে একাজায়ার প্রাইস গিলির পর্যন্ত হচ্ছে 4,50,000 রুপি। সেই জায়গায় সেমায়া ওয়ান যদি নেন, ওরা 3 লাখ রুপি নর্মাল স্ট্যান্ডার্ড প্রাইস, কিন্তু যেহেতু আমরা 2জন ছিলাম দামাদামি করে সেটা 2.5 লাখ রুপি করে নিয়েছিলাম। কিন্তু সেমায়া ওয়ানের যে সমস্যা, যেহেতু দাম কম, আমি বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে একটু 12 ভাতারি, কোনো মানে প্রয়োজনের চেয়ে বেশি লোক তারা নেয়, এবং সেমায়নের রেপুটেশন একটু বাজে। তো আপনি যদি একটু সেফটি এবং একটু কমফোর্টে ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো একাজায়া নিতে। কিন্তু একাজায়া যদি নেন আপনার দ্বিগুণ দাম পড়বে। আর নুসা লেম্বুঙ্গান থেকে আরেকটা ট্রিক বলে দিই, নুসা লেম্বুঙ্গান থেকে গিলি ডিরেক্টলি যায় না, নুসা লেম্বুঙ্গান থেকে আগে নুসা পেনিদা যায়, দেন ওখানে যে ফেরি চেঞ্জ করতে হয়। সো আপনি বসে থাকবেন না, এবং এই সেমায়া ওয়ানের ওরাও চুপচাপ বসে থাকে। সো আপনি একটু নিজ উদ্যোগে চোখ কান খোলা রাখবেন এবং ফেরি নিজ উদ্যোগে চেঞ্জ করে নেবেন, 5-10 মিনিট সময় পাবেন। তো এরপরে আমরা চলে আসছি গিলির কাছাকাছি। তো এখানে আরেকটা অ্যাডভাইস বলে রাখি যে থাইল্যান্ডের সমুদ্র যেরকম শান্ত, আগের পর্বে দেখছেন, ইন্দোনেশিয়ার সমুদ্র এত শান্ত না, এটা অনেক ঢেউ থাকে। তো যাদের সি সিকনেস আছে বা যাদের অভ্যাস নাই বা বমি করে ফেলেন এসব ফেরিতে, তাদের জন্যে বাধ্যতামূলক এখানে বমি ট্যাবলেট খেয়ে নেওয়া। আর যেটা বললাম যে সেমায়াওয়ান অনেক ছোট এবং অধিক মানুষ নেয় দেখে প্রচণ্ড মানে কনজাস্টেড থাকে। সো অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হইতে পারে। আমাদের বোটে অনেকেই বমি করতেছিল, এবং পিছে ওপেন জায়গা মাত্র 6 জন থাকার মতো। সো বাইরে আসলে স্পট পাবেন না, ভিতরেই থাকতে হবে। তো আর এইখানে যেহেতু বললাম গিলি লম্বক অনেক দূরে, নুসা লেম্বুঙ্গান থেকে আপনার 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়। সো এটাই অনেকে অসুস্থ বোধ করে। সো বলবো যে আগের থেকে বমির ট্যাবলেট খেয়ে নেবেন যাদের প্রবলেম থাকে। তো আমরা চলে এসেছি গিলি তারাংওয়ানে। তো এই এলাকা নিয়ে একটু বলে নেই। লম্বক হচ্ছে এখানকার মূল একটা আইল্যান্ড বলতে পারেন, বালি যেরকম একটা দেশের মতো, লম্বকও একটা সেরকম সেম অবস্থা। তো লম্বকের ঠিক কিনার ঘেঁষে 3টা ছোট্ট ছোট্ট আইল্যান্ড আছে, গিলি তারাংওয়ান, গিলি এয়ার, গিলি মেনো। তো ম্যাক্সিমাম মানুষ গিলি তারাংওয়ানেই আসে, দেখতেই পাচ্ছেন যে চারিদিকে ট্যুরিস্ট। অ্যান্ড গিলি তারাংওয়ানের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো ইঞ্জিন চালিত বাহন নাই। আপনার ঘোড়ার গাড়ি চলে, নাহলে সাইকেল চলে।
যারা সাইকেল চালাতে পারেন তাদের জন্য বেস্ট হচ্ছে সাইকেল নিয়ে নেওয়া। দিনে 250 থেকে 500 টাকায় যদি বলি, 250 থেকে 500 টাকা লাগে এভরিডে। সিজনে একটু বেশি চার্জ করে, দামাদামি করে নেবেন। যত বেশি দিন থাকবেন ভাড়া তত কম নিবে। আর ঘোড়ার গাড়ি যদি চড়েন তাহলে ঘোড়ার গাড়িতে ব্যাপারটা হচ্ছে আপনি যে মুভমেন্টে নামবেন, আপনি ট্যুরিস্ট দেখে আপনার কাছে বেশি যাবে। সো আপনি পোর্ট থেকে যেদিকেই যাবেন, লাগেজ থাকলে ঘোড়ার গাড়ি নিতেই হবে, সাইকেল নিয়ে তো আর লাগেজ নিয়ে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে পোর্ট থেকে নিলে একটু বেশি ভাড়া পড়ে। আর যদি হোটেল থেকে পোর্টের দিকে ফেরত আসেন তাহলে ভাড়াটা হঠাৎ করে কমে যায়। যদিও ওরা বলে যে ফিক্সড রেট, কিন্তু আসলে উল্টা দিকে আসলে দামাদামি করা যায়। তো আরেকটা যে কথা সেটা হচ্ছে নুসা পেনিদাতে যেরকম আপনাকে 25,000 রুপি আইল্যান্ড ফি দিতে হয়েছে, এখানেও সেম। বাট এটার একটা সুবিধা হচ্ছে গিলির যে কোনো আইল্যান্ডে নামলে আপনি যদি একবার আইল্যান্ড ফি দেন তাহলে আপনার গিলি, মেনো, গিলি এয়ার 3টা আইল্যান্ডেরটাই একটা ফি দিয়েই হয়ে যাবে। এমন না প্রত্যেকটা আইল্যান্ডে আপনাকে আলাদা আলাদা আইল্যান্ড ফি দিতে হবে। ওই টিকিটটা সাথে রাখবেন তাইলেই হবে। তো আমরা হোটেল নিয়েছিলাম আইল্যান্ডের ঠিক অপর প্রান্তে। হেঁটে যাইতে 30 মিনিট 25 মিনিট মতো লাগে, সাইকেল চালায় বেশিক্ষণ লাগে না। কিন্তু যেহেতু লাগেজ ছিল দেখে ঘোড়ার গাড়ি নিতে হইলো। তো এখানে অনেকেই, আমারও প্রশ্ন ছিল যে ঘোড়াগুলা কি নির্যাতিত হচ্ছে নাকি। পরে দেখলাম না, যে ঘোড়ার এখানে আস্তাবল আছে আইল্যান্ডের ভিতরের দিকে মাঝখানে, এবং ওদের ভালো টেক কেয়ার করা হয়, এবং ওদের মানে যারা ড্রাইভার তারা ওদের বেশ যত্ন করে। এবং আরেকটা জিনিস ভালো লাগলো, এখানে যদি ঘোড়া কোনো জায়গায় মলমূত্র ত্যাগ করে সেটা ড্রাইভার ওখানে নেমে নিজ উদ্যোগে সাথে সাথে পরিষ্কার করে নেয়। তো এটা একটা ভালো লাগলো, এই জন্য আইল্যান্ডটা অনেক ক্লিন। তো যেটা বলছিলাম, তো এখানে ঘোড়ার গাড়িতে করে যাওয়ার অভিজ্ঞতাটা একটু ভালোই লাগবে আপনার। মানে আইল্যান্ডের খুব কালারফুল আইল্যান্ডটা। তো আমরা থেকেছিলাম ফ্রি রিসর্টে। ফ্রি রিসর্টটা হচ্ছে গিলি তারাঙ্গনের সবচেয়ে বড় রিসর্টগুলোর একটা। এটা মূলত 3টা রিসর্ট কোভিডের পরে এক হয়ে একটা বড় রিসর্ট হয়ে গেছে। সো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে সাধুবাদ জানানো হয়। তো ফ্রি রিসোর্টে আমরা নিয়েছি 2 দিন, কারণ আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিলি তারাঙ্গওয়ানকে আমরা বেস ধরেছি যে আমরা এখানেই থাকবো, এবং আমরা এর পাশাপাশি গিলি এয়ার, গিলি মেনো আইল্যান্ড থেকেই দেখা যায়। তো গিলি এয়ার, গিলি মেনোতেও যাব। তো এই ফ্রি রিসোর্টে বিভিন্ন ধরনের রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির। এগেন আমাদের গাজীপুরের রিসোর্টগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আদলে দেখতে ওই রকমই। তো ফ্রি রিসর্ট নেওয়ার কারণ হচ্ছে এই ফ্রি রিসর্টের সামনে যে প্রাইভেট বিচটা আছে সেখান থেকে আমি রিভিউ দেখছি যে গিলি তারাঙ্গনের বেস্ট সানসেট পয়েন্ট ওইটা। আইল্যান্ডের অন্যান্য প্রান্ত থেকে সানসেট দেখতে সবাই এখানে আসে। তো আমি এই জন্য এই আইল্যান্ডটা নিছি, আমার সানসেট খুব পছন্দ দেখে। আর এই আইল্যান্ডের আরেকটা সুবিধা হচ্ছে যদি পোর্টের দিকে থাকেন, পোর্টের দিকে একটু কোলাহল বেশি, একটু মানুষ বেশি। আইল্যান্ডের ঠিক উল্টা পাশে এই রিসর্টগুলো যেদিকে, সেই রিসর্ট এই এলাকাগুলো একটু শান্ত, একটু নীরব বেশি। সো আপনি যদি কোলাহল মুক্ত একটা স্টে চান তাহলে ডেফিনেটলি এই দিকের রিসর্টগুলো নেওয়া ভালো। তো এই ফ্রি রিসর্টে আমাদের ব্রেকফাস্ট সহ পার নাইট রুম পড়েছিল হচ্ছে 3,800 টাকা। 3,800 সো 2 দিন মিলায় পড়েছিল 7,600 টাকা। তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে আমি কিভাবে এত কম রেটে পাই। তো প্রথমত আমি আমার ট্রিপগুলো প্ল্যান করি প্রায় 5-6 মাস আগের থেকে। সো হোটেল বুক করি 2-3 মাস আগে থেকে। এয়ার টিকিট আমি 5-6 মাস আগে কাটি, ইউজুয়ালি অফারে কাটি। আর সাধারণত এখন তো কস্ট আরও বাড়ছে, কারণ দিন দিন ডলার প্রাইস বাড়তেছে। সো এরকম যদি আপনি 4-5 মাস আগে সব কিছু প্ল্যান করতে পারেন এবং 2-3 মাস আগে হোটেল বুক করতে পারেন, এবং আপনি যদি ফ্রিকোয়েন্ট ট্রাভেল করেন, আগোডাতে আপনি অনেক অফার পাবেন। আমি আগোডা অ্যান্ড এয়ারবিএনবি এই 2টা অ্যাপ ইউজ করি। সো এই আগোডাতে আমি কিছু ডিসকাউন্ট কুপন ইউজ করে অনেক কমে হোটেল কেটে থাকি ইউজুয়ালি। সো অনেকেই জানতে চেয়েছিলেন আমার ট্রিক কি, মূলত এটাই ট্রিক। যদিও সেপারেট ভিডিও এটা নিয়ে বানাবো বলছি, কিন্তু সেপারেট ভিডিও আসলে দেখেন রেগুলার ভিডিওই বানাই না। তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে বা কমেন্ট করে যে আমি ভিডিও বানাচ্ছি না কেন, নেক্সট ভিডিও কবে আসবে, আমরা ট্রিপ প্ল্যান করতেছি, আপনার ভিডিওর ওয়েট করতেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আগের মতো রেগুলার ভিডিও বানাই না, কিন্তু ব্যাপারগুলো হচ্ছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন জানেন যে আমি অনেক তথ্য দিয়ে অনেক ইনফরমেশন ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। এগুলা ভিডিও বানাইতেও অনেক শ্রম যায়। যদিও আমার চ্যানেল মনিটাইজড, আমার পেমেন্ট পাই, বাট সত্যি কথা বলতে পোষায় না। এবং যারা আমার চ্যানেল রেগুলার দেখেন, আমি লাখ ভিউ পাই এমন চ্যানেল আমার না। সো আমার চ্যানেল এরকম গ্রো করে না। সো যেটা বলে আর কি, যে ইনসেন্টিভ না থাকলে কাজ করার উৎসাহ থাকে না। সো এছাড়া আমি এখানে বাইরে পড়াশোনা করতেছি, আমি এখানে চাকরি বাকরি করি। সো এর মধ্যে আসলে ভিডিওর পিছে যখন
যে শ্রমটা দেই, আমি আগেও বলছি যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন যে আমি মূলত এই ভিডিওগুলো এখন বানাই নিজের জন্যেই, আমি কারোর জন্য আর ভিডিও বানাই না। সো নিজে যখন সময় পাই তখন বানাই, কারণ সত্যি কথা বলতে বানানোর ওই ইন্সপিরেশনটা পাই না। সো দুপুর হয়ে গেছে, লাঞ্চের জন্য আমি যেটা বলছিলাম যে ট্রিপ অ্যাডভাইজারে আমি অলওয়েজ দেখি, তো এখানে একটা ওয়ারুং ছিল, পিঙ্কি ওয়ারুং। তো এটা রিভিউ খুব ভালো পড়ছিলাম যে এটা নাকি গিলির সবচেয়ে সস্তা লাঞ্চ স্পট। তো আমি বলবো যে আমি ইউজুয়ালি ধরা খাই না ট্রিপ অ্যাডভাইজার দেখে, বাট এখানে ধরা খাইছি। খাবারটা খুবই নিম্নমানের ছিল, এবং আমি যখন বিল দিতে যাই তখন দেখলাম যে বিলের পাশে ওরা একটা কাগজ দিয়ে মাছি মারতেছে, এবং ওই মাছি যে মারতেছে ওইটা ওরা খাবারের পাশেই রাখতেছে। তো দেখে আমার মানে একটু খারাপই লাগতেছিল, এবং আমার ওয়াইফ তো ওটা দেখে সিকো হয়ে গেছিল। মানে সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো না এই প্লেস। আপনারা মানে যেখানেই লাঞ্চ করেন, মানে বাংলা প্রবাদটা মনে পড়ে গেছে, সস্তার 3 অবস্থা। দাম অনেক কম ছিল, কিন্তু খাবারের মান যেমন খারাপ ছিল, পরিবেশও খুব নোংরা ছিল। তো এরপরে আমরা যেহেতু প্রথম দিন, আমরা আইল্যান্ডের আমাদের প্রথম হোটেল থেকে সানসেট দেখছি না, আমরা উল্টা দিকে আসছি। দূরে যে পাহাড়গুলো দেখতেছেন ওটাই মূলত লম্বক আইল্যান্ড। লম্বকে অনেক উঁচু উঁচু পাহাড় রেঞ্জ আছে, অনেকে হাইকিংয়ে যায় ওখানে। তো আমরা আইল্যান্ডের অপর প্রান্তে আছি, এখান থেকে ইউজুয়ালি সানরাইজ দেখা যায়। বাট আমরা মূলত যেহেতু আজকে ভিউ ক্লিয়ার ছিল, এবং আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়া প্রত্যেকদিন আমরা খুব ভালো ওয়েদার পাইছি দেখে লম্বকের পাহাড়গুলো দেখতে আসছিলাম। তো সাইকেল নিয়েও পুরো আইল্যান্ড এক্সপ্লোর করা যায়, কিন্তু আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে এক্সপ্লোর করি। পরবর্তীতে বাসায় যেয়ে যখন হোটেলে গেছি তখন বুঝছি যে ডিসিশনটা ভুল ছিল, কারণ এত হাঁটতে হবে এটা বুঝি নাই। আর এখানে গুগল ম্যাপ ঠিক মতো কাজ করে না, যেহেতু একটা ওয়াকিং আইল্যান্ড। বাট এখানে যে কালচারটা সেটা হচ্ছে রাতের বেলা গিলিতারাং মানে পোর্টের আশেপাশে মূলত সব জায়গায় খুব জমজমাট থাকে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এখানে দেখতেছেন সব ট্যুরিস্টদেরকে নিয়ে ওরা নাচানাচি শুরু করছে, রেল লাইন বানায়। তো এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি চলতে থাকে, দেখতে মজাই লাগে। তো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, অথবা আপনি হোটেলে যে রেস্ট নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আরেকটা জিনিস যেটা করতে পারেন, এটা স্পেশালি ফ্যামিলিদের জন্য, এখানে অনেক জায়গায় বিচে মুভি শো করে এক এক উইকে এক এক ইয়ে। যেমন এই হোটেলে ছিল হচ্ছে আপনার বারবিকিউ ডিনার, সাথে আপনি দেখতেই পাচ্ছেন মুভি দেখাচ্ছে। তো ওরা বিকালে এগুলার এমন না যে আপনার এই হোটেলেই থাকতে হবে, আপনি চাইলে টিকিট পারচেস করতে পারেন। সো টিকিট পারচেস করে আপনি এখানে একটা বিন ব্যাগে বসে ডিনার করতে করতে মুভি দেখতে পারেন। এখানে বিভিন্ন হোটেলে দেখলাম এটা খুব পপুলার। কিছু হোটেল দেখলাম ক্যারিওকি নাইট চলতেছে, আপনি ক্যারিওকি করলে ওরা আপনাকে একটা ফ্রি ড্রিঙ্ক দিবে বা এরকম কিছু। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে। আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো আমাদের হোটেলটা বেশ বড়, এবং মানে পুরা গিলিতে সবচেয়ে বড় পুল আমাদের হোটেলে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ফিরতে 9টা পার হয়ে গেছে। তো 9টায় পুল বন্ধ করে দেয়, তো এখন ডিনারের পালা। তো আমাদের হোটেল পার হয়ে এমনি দুপুরের অভিজ্ঞতা বাজে, মন মেজাজ খারাপ, পেট ঠিক মতো ভরে নাই, খাবারের কোয়ালিটিও বাজে ছিল। তো এরপর আর ট্রিপ অ্যাডভাইজারের ভরসা না করে নিজের চোখের ওপর ভরসা করে হোটেল থেকে সামনে একটু আগাই দেখলাম যে কিছু লোকাল রেস্টুরেন্ট আছে যেখানে মানুষ অনেক, এবং খাবার দেখে বেশ ভালোই লাগতেছিল, রিজনেবলও লাগলো। তো আমরা নিয়েছিলাম একটা ইন্দোনেশিয়ান নাজি গোরেং প্ল্যাটার, আরেকটা নিয়েছিলাম হচ্ছে সিচুয়ান চিকেন। সো এটা খুব ভালো, এই খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, দামও ভালো ছিল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন পরের দিন সকালে আমাদের রুমের সাথে বলেছিলাম যে ব্রেকফাস্ট বুফে ইনক্লুডেড। ওরা হচ্ছে রুমের সাথে একটা টোকেন দিয়ে দেয়, ওই টোকেনটা আপনি জাস্ট এই ব্রেকফাস্টে যে কাউন্টারে দিলেই আপনি ব্রেকফাস্ট বুফে করতে পারবেন। বুফে কালেকশন বেশ ভালো ছিল, যেহেতু বললাম ফ্রি রিসর্ট। ওরা দাবি করে 5 স্টার, বাট টু বি অনেস্ট আমার দেখে মনে হয়েছে এটা 4 স্টার। বাট বেশ ভালো, বেশ আমি আপনাদেরকে আগেও বলছি যে ব্রেকফাস্ট বুফে থাকলে পেট ভরে খেয়ে নিলে দুপুরে লাঞ্চ করার দরকার হয় না, সো সময় বেশি বাঁচে এবং বেশি স্পট ঘোরা যায়, এবং আপনার খাবারের খরচও কমে যায়। সো যেটা বলতেছিলাম, আমাদের আজকে প্ল্যান হচ্ছে আইল্যান্ড হপিং। এখানে স্নরকেলিং করতে পারবেন, এবং আপনাদেরকে গিলি এয়ার এবং গিলি মেনোতে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে ওই যে গতকালকে আমরা যেটা করছিলাম, বিকালে দেখেছিলেন আমরা পোর্টের কাছেই ছিলাম। সো ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সি এবং এই ট্যুর বুকিংগুলা হচ্ছে আপনার পোর্টের কাছাকাছি। আইল্যান্ড থেকে যত দূরে যাবেন এসব ট্যুর প্যাকেজের দাম বাড়তে থাকে। সো এবং আরেকটা জিনিস, কখনোই বোট
থেকে নেমেই দুপুরবেলা এখানে টিকিট কাটবেন না, কারণ তখন ডিমান্ড বেশি থাকে, প্রাইস বেশি থাকে। আমরা বিকাল সন্ধ্যার দিকে যাই শেষ বেলায় দামাদামি করে, যেটা নর্মালি বাংলাদেশি টাকায় আপনার যেটা আসে কত 2400 টাকা দুইজন, সেই প্যাকেজ আমরা দুইজন 1500 টাকায় নিছি। সো 750 অনেক কম। এমএলএর ভাগ আছে, আপনি প্রাইভেট বোট নিতে পারেন, শেয়ার্ড নিতে পারেন, ডিফারেন্ট ট্রিপ আছে। তো আমি সাজেস্ট করব যে গিলিয়ার গিলিমেনোর স্নরকেলিং ট্রিপটা, স্নরকেলিং হাফ ডে ট্রিপটা নেওয়াটাই বেস্ট। অনেকে সানসেট ট্রিপ নেয়, বাট সানসেট ট্রিপে প্রবলেম হচ্ছে বেশি দূর যায় না, অর্ধেক যায় ওরা থেমে যায়, সানসেট দেখায়। সো আপনারা যদি গিলিয়ার গিলিমেনো পুরোটাই দেখতে চান, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করব ডে ট্রিপটা, যেটা গিলিয়ার গিলিমেনো স্নরকেলিং ডে ট্রিপ, ওইটা করা। সো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম। আগের দিনই আপনাকে বলে দিবে কোন পয়েন্টে যাইতে হবে। সো আমরা ওখানে চলে গেছি ঘোড়ার গাড়িতে করে। তো সকালবেলা হোটেল থেকে পোর্টের দিকে ডিমান্ড খুবই কম থাকে। সো একটা আইডিয়া দিই আপনাদেরকে, গতকালকে যখন নামছি পোর্ট থেকে হোটেল পর্যন্ত গেছি 1,50,000 রুপিতে, ফেরার এই হোটেল থেকে সকালবেলা পোর্টে আসছি মাত্র 50,000 রুপি দিয়ে। সো 3 ভাগের 1 ভাগ দামাদামি করে, যেহেতু কোনো যাত্রী নেই। সো এখানে যেটা দেখবেন, একটু আগে হয়তো দেখছেন ভিডিওতে, যে মাঝ সমুদ্রে কচ্ছপ দেখতে পাওয়া যায়, হঠাৎ করে কচ্ছপ মাথা বের করে চলে আসে। সো আমরা এখন আসি হচ্ছে গিলি তারাংওয়ান আর গিলি মেনোর একদম ঠিক মাঝখানে। সো এখানে সমুদ্র খুব বেশি একটা গভীর না। সো যারা স্নরকেলিং বা সাঁতার টাতার তেমন ভালো পারেন না, তারা নির্দ্বিধায় নেমে যেতে পারেন, কারণ দেখতেই পাচ্ছেন গভীরতা বেশি না, কিন্তু কচ্ছপ টচ্ছপ পানিতে একদম ক্লিয়ারলি দেখা যায়। এবং এই বাম পাশে এখন যে আইল্যান্ডটা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার গিলিমেনো আইল্যান্ড। এই 3টা আইল্যান্ডের মধ্যে গিলিমেনো সবচেয়ে ছোট এবং সবচেয়ে নীরব। সাধারণত পরিবাররা মিলে যারা আসে তারা সাধারণত গিলিমেনোতে থাকে। অ্যান্ড গিলিমেনোতে থাকলে একটা প্রবলেম হইতেছে, আপনি যে হোটেলে থাকবেন ইউজুয়ালি ওই হোটেলেই খাওয়া দাওয়া করতে হয়, কারণ এই যে বারটার বা ইয়েগুলা, যে ক্যাফেগুলা দেখতেছেন বা নর্মাল রেস্টুরেন্টগুলো দেখতেছেন, এগুলা মূলত ডে ট্রিপের জন্য বিকালবেলা এগুলা বন্ধ হয়ে যায়, কারণ এরা মূলত গিলি তারাংওয়ানেরই। যেহেতু ডে ট্রিপের মানুষজন এখানে বিকাল পর্যন্ত আসা যাওয়া করে বা সানসেট ট্রিপে আসা যাওয়া করে, তো ওরা তখন এটা খোলা রাখে, বিকালের পর সব বন্ধ হয়ে যায়। তো এখানে ওরা একটা কচ্ছপ প্রিজার্ভেশন সেন্টার করছে। সো ওরা নিজে প্রজনন করে কচ্ছপ বড় হয়ে গেলে ওরা পানিতে ছেড়ে দেয়। দেখে ভালো লাগলো যে ওরা সংরক্ষণ করতেছে। সো গিলিমেনো খুবই ছোট, এই 3টা আইল্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে গিলিমেনো। এই ট্রিপে মেনলি একটু লাঞ্চ ব্রেকের জন্য আপনাকে এখানে নিয়ে আসে। সো আমরা কিছু খাই নাই, কারণ আমরা বললাম যে ভরপেট ব্রেকফাস্ট করে বের হইছি। তো সেখান থেকে দেখতেই পাচ্ছেন যে ওই যে দূরে যেটা দেখতেছেন ওইটাই হচ্ছে গিলি তারাংওয়ান। তো গিলি তারাংওয়ান থেকে মানে অনেকে ওরা হাসতে হাসতে বলতেছিল যে সাঁতরাই তো চলে আসা যায়। তো যত কাছে মনে হচ্ছে এত কাছে না, কিন্তু সমুদ্র মাঝখানে বেশ কম গভীর বলবো। সো এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড দেখা যায়। যদি ম্যাপেও দেখেন, দেখবেন গিলিয়ার গিলিমেনো গিলি তারাংওয়ান একদম পাশাপাশি, 3টা ছোট্ট ছোট্ট খণ্ডের মতো। ধারণা করা হয় এটা লম্বকের সাথে লাগা ছিল, পরে লম্বক থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে 3টা আইল্যান্ড ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন গিলিমেনো ছেড়ে নেক্সট স্পটে যাচ্ছি। তো গিলিমেনোর ঠিক বাইরে একটা পানির তলে, একদম তলদেশে একটা মূর্তির, অনেকগুলো মূর্তি আছে। তো এটা ওরা যেটা বললো আমাদেরকে, যে আমাদের সাথে যে ট্যুর গাইড ছিল, যে এখানে একটা জাহাজ যাচ্ছিল, তো জাহাজটা ডুবে যায় এবং জাহাজের ধ্বংসাবশেষ ওই পানির নিচে চলে যায়। কিন্তু আমি যেটা শুনছি যে এই জাহাজটা এখানেই ধসছিল, সেটা ভুল না, একদম এক্স্যাক্ট এই পয়েন্টে না, বাট এই সাগরেই ডুবছিল। তো ইন্দোনেশিয়ান সরকার ট্যুরিজমকে বাড়ানোর জন্যে ওরা ওই মূর্তিগুলাকে নিয়ে ঠিক এই স্পটে দিয়ে দিছে, যাতে এটা একটা ফেমাস স্নরকেলিং পয়েন্ট হয়ে যায়। এবং এটা অ্যাকচুয়ালি সফল হয়েছে, কারণ আপনি দূর থেকেই দেখতে পারতেছেন কত বোট ওটাকে ঘিরে আছে। এবং এইখানে যাওয়ার একটাই সমস্যা হইতেছে, আপনি যেখানে যাবেন আপনার আরেকজনের লাথি ঘুষি খাইতেই হবে, কারণ সবাই মিলে ওই স্ট্যাচুর কাছে যাইতে যায়। গাইডগুলা যদিও চেষ্টা করে যে 1 by 1 টিম নিয়ে যাইতে, বাট কে শুনে কার কথা, পানিতে তো কন্ট্রোল করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন মূর্তিটা, এবং একদম দেখেন মূর্তির উপর পাড়াই দিয়ে দিচ্ছে। তো এটাই মূর্তি, আমি অনেক চেষ্টা করছি খালি শট নেওয়ার, বাট খালি পাওয়াই যায় না, কারো না কারো পা চলেই আসে। এবং মানে এই শটগুলো নিতে যায় যে কতজনের কিল ঘুষি খাইতে হইছে। সো সবাই চলে আসে, বাট জায়গাটা দেখবেন অনেক মাছ থাকে।
তো এই স্নরকেলিংয়ের মূল আকর্ষণ এটাই ছিল। এরপরে আমরা চলে যাব এখন গিলি এয়ারে। এই গিলি ত্রাঙ্গনের পর গিলি এয়ার মোটামুটি বড় এবং গিলি এয়ারও খুব নীরব। এখানে সাধারণত আমি দেখছি যেসব পর্যটকরা এসে মানে থাকে তারা সাধারণত মাসের পর মাস এখানে একটা বই নিয়ে বিচে শুয়ে থাকে। বাট এখানে যেটা বলবো, এই নৌকাগুলো অনেক ছোট নৌকা। আমি বলছি যে ইন্দোনেশিয়ার সাগর অনেক উত্তাল। তো আমরা যখন গিলি তারাঙ্গওয়ান থেকে গিলি মেনো হয়ে গিলি এয়ার যাওয়া শুরু করছি, ওই সমুদ্রেও আপনি কিন্তু প্রচুর ঝাঁকি খাবেন। এবং আনফর্চুনেটলি আমি বসছিলাম সামনে, স্নরকেলিং করে কি ভিজছি, ওই সামনে বসে ওই ঢেউতে পুরো ভিজে গেছি। সো যাদের এটা একটু ভয় লাগে বা যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার, অনেক সময় আমি এই রিকোয়েস্ট বা এই কোয়েশ্চেনটা পাই যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে নাকি, আমি সাজেস্ট করব যে না, এই ট্রিপটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য না, কারণ অনেক ঢেউ হবে, বাচ্চা ভয় পেয়ে যেতে পারে এবং ডেফিনেটলি ভিজে যাবে। তা আমরা চলে আসছি গিলি এয়ারে। ওরা এখানে লাঞ্চ, যারা এখানে ওদের সাথে কমিশনে লাঞ্চ ডিল আছে বিভিন্ন রেস্টুরেন্টে, আপনি চাইলে লাঞ্চ করে নিতে পারেন, বাট এখানে আমাদের পেট ভরা ছিল। সো আমরা ডিসাইড করছি গিলি এয়ারটা ঘুরে বেড়াই। গিলি মেনোর তুলনায় গিলি এয়ার বেশ বড়। এখানে অনেক বোট, এখানেও অনেক ট্যুরিস্ট এসে থাকে। তো গিলি এয়ারে যেটা ভাল লাগছে, গিলি এয়ারে কিছু একদম মানে জনশূন্য আইল্যান্ডের মতো আছে। আপনি যদি গিলি এয়ারে নেমে হাতের বাম দিক ধরে হাঁটা শুরু করেন, একদম লম্বকের কাছাকাছি যে বিচটা, দূরে যেটা দেখতেছেন পুরোটাই হচ্ছে লম্বক রেঞ্জ। এইখানের বিচটা খুবই সুন্দর। আপনি যদি জোয়ারের সময় আসেন আরও পানি পাবেন। এই বিচটা দেখতেই পাচ্ছেন পর্যটক একদমই নাই, খুবই কম, এবং এই বিচটা এসে আমার খুব ভালো লাগছে। সো যদি গিলি এয়ার যান, ডেফিনেটলি যেই যতটুক সময় পাবেন এই স্পটে কাটায় দিতে পারেন। মানে আমার এই 3টা আইল্যান্ডের মধ্যে এই আইল্যান্ডের এই বিচটা খুব ভালো লাগছে। স্পেশালি যদি আপনি আমার মতো নীরবতা পছন্দ করেন, কোলাহল খুব বেশি একটা পছন্দ না করেন, তাহলে ডেফিনেটলি আমি বলবো গিলি এয়ারের এই আইল্যান্ডে চলে আসতে। আর আগে থেকেই বললাম, যেহেতু আপনার টিকিট কাটা আছে 3টা আইল্যান্ডে, আপনার আলাদা করে আর টিকিট দেওয়া লাগবে না। সো আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। সো যেটা বললাম যে এখানে আমাদের হোটেলে সবচেয়ে বড় পুল। সো আমাদের পুলের 2টা অংশ, একটা হচ্ছে বাম সাইডে, এটা হচ্ছে ব্রেকফাস্ট যেখানে বুফে করলাম ওইটার সাথে লাগোয়া, ওটা একটু কম ডিপ। আর ডান সাইডে হচ্ছে একটা বিশাল বড় পুল যেটা অনেক ডিপ। সো ওই বড় পুলে পার্টি হয় সারাক্ষণ বলতে গেলে। সো ওই পুলটা অনেক ক্রাউডেড থাকে। সো বাম সাইডের পুলটা সেই তুলনায় একটু ফাঁকা থাকে, তো আমরা বাম সাইডের পুলটাই যাই, বেছে নিয়েছি যে ওইখানে একটু সময় কাটাই। এরপরে যে মেইন রিজনে আমরা এই হোটেলটা নেওয়া, সেটা হচ্ছে এখান থেকে সানসেট দেখা। সো আমাদের আজকে প্ল্যান এটাই, আজকে কোথাও যাব না, সারাদিন ঘুরে একটু ক্লান্তও ছিলাম, তো ভাবলাম যে এখান থেকে জাস্ট সানসেটটা দেখবো। এবং দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে গোল্ডেন আওয়ারে পুরা জায়গাটা বেশ চমৎকার লাগতেছে। সো এই হোটেলের বিচে, যে প্রাইভেট বিচ, ওইখানে অনেকে সানসেটের সময় বিচ ভলিবল খেলে। এছাড়া এখানে হর্স রাইডিংও হয়, কিন্তু আমি দামাদামি করছিলাম, ওরা বললো যে 15 মিনিটের জন্যে 2 লাখ, 1.5 লাখ 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি চার্জ করে, ছবি টবিও তুলে দিবে। তো আমার কাছে দামটা অনেক বেশি মনে হইলো, কারণ সাধারণত যেটা বললাম যে সানসেটের সময় সবাই এখানে চলে আসে, তো এইখানে ওদের দামটা একটু তখন বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকে বিচ ভলিবল খেলা শুরু করছে। তো আপনার কাজ হবে এই সময় এই বিচে যেয়ে সুন্দর মতো আপনার স্পটটা চুজ করে নেওয়া, নিয়ে বসে পড়া, কারণ কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ চলে আসবে। সো আপনার পয়েন্ট, মানে আপনার স্পট অন্য জায়গায় অন্য কেউ নিয়ে নিতে পারে। তো আমরা এরকম গাছের সামনে একটা স্পট নিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মানে আমার এইখানে মানে অনেকের ভ্লগারের ভিডিও দেখছিলাম, দেখে তখনই ডিসাইড করছিলাম যে এখানেই হোটেলটা নিব, কারণ এই সানসেটটা আমার চমৎকার লাগছে। মানে পুরা গোল্ডেন আওয়ারে আপনি দেখতেই পাচ্ছেন যে বিচটা অসম্ভব সুন্দর লাগতেছিল। তো গিলি তারাঙ্গনের মেইন সেলিং পয়েন্ট এটা আমি বলবো, ওয়ান অফ দ্য মেইন সেলিং পয়েন্ট। একে তো মানে অনেক অ্যাক্টিভিটি এখানে আছে, অনেকে জেট স্কি করে, অনেকে প্যারাসেলিং করে, বাট এই দুইটা আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে হাফ ডে স্নরকেলিং ট্রিপ, যেটা গিলি এয়ার গিলিমেনও কভার করে, এর পাশাপাশি আমাদের যে ফ্রি রিসোর্টের সামনে যেটা ওয়েস্ট বিচ, এই ওয়েস্ট বিচ থেকে সানসেট দেখা, এই দুইটা আপনার গিলি তারাঙ্গনের আইটিনারিতে মাস্ট থাকতে হবে। অনেকে আরও 2-3 দিন এক্সট্রা থাকে, বাট
টু বি অনেস্ট গিলি ত্রাংওয়ান, গিলি এয়ার, গিলিমেনও কভার করতেই 2 দিনই এনাফ। এর চেয়ে বেশি দিন নিয়ে যদি আপনি যান, আপনাকে আমি সাজেস্ট করবো লম্বকে চলে যেতে, কারণ লম্বকও অনেক নীরব, অনেক বালির মতো এখনও পপুলার হয় নাই, হয়ে যাবে খুব সুন, কারণ আস্তে আস্তে বিদেশি ট্যুরিস্টরা লম্বকে যাওয়া শুরু করছে, স্পেশালি যারা একটু অফ ট্র্যাক ট্রাভেলার। তো লম্বক খুব শীঘ্রই কিন্তু ওই পর্যায়ে চলে যাবে। আর যদি লম্বকে না যেতে চান তাহলে ডেফিনেটলি আরেকটা জায়গা সাজেস্ট করবো, সেটা হচ্ছে কোমোদো আইল্যান্ড। আমি বলেছিলাম যে 4টা অংশে ভাগ করা যায়, তো চতুর্থ অংশটা হচ্ছে কোমোদো আইল্যান্ড। কোমোদো আইল্যান্ডে আপনি কোমোদো ড্রাগনের দেখা পাবেন, যারা অ্যাকচুয়াল ড্রাগন যে পৃথিবীতে ছিল তাদের মানে অবশিষ্ট, মানে সর্বশেষ প্রজাতি যেটা, সেটা হচ্ছে কোমোদো ড্রাগন, তাদের আত্মীয় আর কি, আর কেউ নাই এখানে। আরেকটা ইন্টারেস্টিং থিং, আকাশ যদি ক্লিয়ার পান, আমরা যেরকম পাইছি, দূরে যে পর্বতমালা পাহাড়গুলা দেখতেছেন, পর্বত বলবো না, সেই পাহাড়গুলা কিন্তু লম্বকের না, এগুলা হচ্ছে আপনার বালির যে পর্বত শৃঙ্গ, যে মাউন্ট বাতুর, সেটা গিলির থেকেও দেখা যায়, ম্যাপে দেখতে পারেন কত দূর, কিন্তু আকাশ ক্লিয়ার থাকলে গিলিত্রাংওয়ান থেকে আপনার মাউন্ট বাতুর দেখা যায়। তো জিনিসটা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম, তো আশপাশে জিজ্ঞেস করছি, তো ওরাও কনফার্ম করলো যে হ্যাঁ, ওয়েস্ট বিচ থেকে যে পাহাড়গুলো দেখা যায় সেটা মূলত মাউন্ট বাতুর, এবং সাধারণত আকাশ খুব ক্লিয়ার না থাকলে এটা দেখা যায় না। তো রাতে আমরা আর রিস্ক নেই, গতদিন যেখানে ডিনার করছিলাম ওখানেই চলে আসছি। তো এই ছিল ইন্দোনেশিয়ার মূলত আমাদের ট্রিপ। এরপরে আমরা আবার বালি ফিরে যাব। বালিতে যে আমরা একদিন থাকবো, আমরা নুসা দুয়াতে যাব। বালির অনেকে অনেক জায়গায় যায়, নুসা দুয়াতে একটু রিলেটিভলি মানুষজন কম যায়, তো আপনাদেরকে নুসা দুয়া ঘুরে দেখাবো। তো আশা করি সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, যদিও বলি তাও থাকেন না। আমার চ্যানেলে রেগুলার ভিউয়ারদের মধ্যে মাত্র 20% সাবস্ক্রাইবার, বাকিরা দেখে পালায় যান। সো আপনারা সাবস্ক্রাইব করেন না দেখে আমি ভিডিও বানাই না। এই যে ভিডিওতে এত মাস পরে বানাইলাম, নুসা দুয়ারটা কবে বানাবো আমি নিজেও জানি না। কোনোদিন যদি ইচ্ছা হয়, যদি মনে হয় না আজকে একটু ভিডিও বানাই, তাইলে হয়তো নুসা দুয়ারটা একদিন বানায় দিব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে জয়েন হয়ে যান। আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি জানতে চান, আমি সাহায্য করি। দেখবেন যে সবাইকে রিপ্লাই দিই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো একদিন আবার আগামী পর্বে নুসা দুয়াতে।